ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনী তাপহারিণী। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা স্বামী উমানন্দ মহারাজের কথা স্মরণ মনন করব। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী উমানন্দজি মহারাজ 2021 সালের 25শে জানুয়ারি শ্রীরামকৃষ্ণ লোকে তার যাত্রা হয়েছিল। আজকেও 25শে জানুয়ারি 2025 সাল। পরম পূজ্যপাদ স্বামী শুক্লাত্মানন্দজি মহারাজের স্মৃতিকথায় আজকে আমরা স্বামী উমানন্দজির কথা স্মরণ করব। ব্যক্তিগতভাবে বেলুড় মঠের আরোগ্য ভবনে স্বামী উমানন্দজি মহারাজকে আমার নিজের প্রণাম করার এবং তার আশীর্বাদ গ্রহণের সৌভাগ্য লাভ হয়েছিল। পূজনীয় মহারাজ স্বামী বিরজানন্দজি মহারাজের কাছ থেকে কৃপা লাভ করেছিলেন এবং মহারাজ ওই আরোগ্য ভবনেও যখন অসুস্থ অবস্থায় রয়েছেন তাকে প্রণাম করছি, তখনও তিনি কিছু কিছু উপদেশ দিচ্ছেন এবং আসার সময় 2টি ফল দিয়েছেন আমাকে, প্রাণ ভরে মাথায় জপ করে দিচ্ছেন এবং তাকে আমি যে যে প্রশ্ন জিজ্ঞেস করছি সব উত্তর দিচ্ছেন। দেখে মনে হলো যে যেন কতদিনের আমার সাথে পরিচয়, কি হৃদয়, কি ভালোবাসা। সেই জন্য আজকে 25শে জানুয়ারি মহারাজের কথাই খুব স্বল্প পরিসরে আমরা স্মরণ করছি। পূজ্যপাদ স্বামী উমানন্দজি মহারাজের সান্নিধ্যে যেসব মানুষ এসেছেন তাদের কাছে আজকের দিনটি সত্যি বেদনাবহ। পূজনীয় স্বামী শুক্লাত্মানন্দজি মহারাজ তিনি লিখেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে তিনি কঠোর হলেও তার গোপনে একটি স্নেহশীল হৃদয় ছিল এবং পুরুলিয়া বিদ্যাপীঠের স্কুলের এক সাধারণ কর্মী একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। সেই সংবাদে বিচলিত হয়ে স্বামী উমানন্দজি তার গ্রামের বাড়িতে নিজে গিয়ে উপস্থিত হন এবং শুধু তাই নয়, প্রথাগত নিয়মের বাইরে গিয়ে তার সমস্ত চিকিৎসার ব্যবস্থাও তিনি করেছিলেন। সুচিকিৎসার ফলে সেই কর্মী সেই যাত্রায় রক্ষা পেয়েছিলেন। স্বামী শুক্লাত্মানন্দজি তার সাধু জীবনের শুরু থেকেই জীবন গঠনের সহায়ক হবে ভেবে সবসময় প্রাচীন সাধুদের কাছে একটু স্নেহ আদর যাদের কাছ থেকে পেতেন তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার এবং সঙ্গ করার চেষ্টা করতেন। এটি সবসময় আমাদের সকলেরই একটা ইচ্ছা, সাধু সঙ্গ। ঠাকুর নিজেও সেই সাধু সঙ্গের কথা বারবার বলেছেন উপায় হিসাবে, যে সাধু সেবা, সাধু সঙ্গ এবং শরণাগতি। স্বামী শুক্লাত্মানন্দজি মহারাজ পরম পূজনীয় স্বামী সারদেশানন্দজি গোপেশ মহারাজের সেবায় ছিলেন বলে খুব সহজেই পূজনীয় সাধুদের কাছ থেকে আশাধিক, অর্থাৎ যা আশা করতেন তার থেকেও বেশি স্নেহ ভালোবাসা পেতেন এবং সাধু জীবনে চলার পথে সেই ভালোবাসা, সেই স্নেহ, সেই আশীর্বাদই যেন সহায় সম্বল হয়েছিল। এটা আমাদের প্রত্যেকের জীবনে। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। পূজ্যপাদ গোপেশ মহারাজের দেহত্যাগের ঠিক পরেই বেলুড় মঠ কর্তৃপক্ষের কাছ থেকে পূজনীয় স্বামী শুক্লাত্মানন্দজি মহারাজ 3 মাসের ছুটি পেয়েছিলেন এবং পূজ্যপাদ গোপেশ মহারাজের নির্দেশ মতো তিনি ছুটিতে ঠাকুর, মা এবং পার্শ্বদের স্মৃতিপুত স্থানগুলো দর্শনে প্রয়াসী হয়েছিলেন। মায়ের শিষ্য কালিদা মহারাজকে দর্শনের এবং তার স্নেহ সান্নিধ্যেও কিছুদিন থাকার জন্য তিনি জামশেদপুর আশ্রমে গিয়েছিলেন। সেটা 1989 সালের
ফেব্রুয়ারি মাস জামশেদপুর আশ্রমে কালিদা মহারাজের সম্পর্কে যেমন শুনেছিলেন ততোধিক আপনার ভাবেই তাকে পেয়েছিলেন। 15-16 দিন কালিদা মহারাজের স্নেহ সান্নিধ্য তিনি লাভ করেছিলেন এবং কালিদা মহারাজ মায়ের মতন নিজের পাশে বসিয়ে খাওয়াতেন আর সব সময় এটা ওটা নতুন নতুন খাবার জিনিস তৈরি করতে বলতেন। স্বামী শুক্লাত্মানন্দজি মহারাজ তখন ব্রহ্মচারী, ট্রেনিং সেন্টারে যাননি, সংকুচিত হতেন তিনি, কিন্তু কালিদা মহারাজ বলতেন, দেখো আমারও খাবার ইচ্ছা, তাই তোমার নাম করে এটা ওটা করতে বলি, আমার জন্য বললে ওরা তো করবে না। এবং এই কথা শুনে শুক্লাত্মানন্দজি একেবারে অবাক। এবং এই স্নেহ সান্নিধ্যে থাকার পর একদিন খেতে বসে কালিদা মহারাজ জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের পুরুলিয়া বিদ্যাপীঠ দেখেছ? শুক্লাত্মানন্দজি বললেন, না মহারাজ। তার উত্তরে তিনি বললেন, তাহলে তুমি একবার বিদ্যাপীঠ দেখে আসতে পারো, এখান থেকে বেশি দূরে নয়। শুক্লাত্মানন্দজি মহারাজ বললেন, মহারাজ আপনি জানেন আমার মনটা ভালো নেই, আমি কদিন আপনার কাছে থাকার জন্য এসেছি, আর আমার আপনার কাছে খুব ভালো লাগছে, এখন কোথাও যাবার ইচ্ছা নেই। মহারাজ শুনে বললেন, ঠিক আছে এখন থাক। আবার 4-5 দিন পরে খাওয়ার সময় যখন মহারাজের সাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, কালিদা মহারাজ আবার বললেন, বিদ্যাপীঠ আমাদের নামকরা স্কুলগুলোর মধ্যে একটি, এবং বিদ্যাপীঠ সম্পর্কে আরও প্রশংসাসূচক বাক্য বললেন। তারপরেই বললেন, তুমি কিন্তু একবার দেখে আসলে ভালো করতে। শুক্লাত্মানন্দজি মহারাজ বলছেন যে আমি বললাম, মহারাজ তীর্থ দর্শনের জন্য ছুটি পেয়েছি, এখানে এসেছি আপনার জন্যই, তাই এখানে ওখানে যাওয়ার ইচ্ছা নেই। মহারাজ আর কিছু বললেন না, অন্য প্রসঙ্গে গেলেন এবং স্বামী শুক্লাত্মানন্দজিও ভাবলেন যে তিনি বোধহয় বেঁচে গেছেন, আর কোথাও যেতে হবে না। কিন্তু আবার ঠিক 2 দিন পরেই সেই বিষয়টি বললেন। বললেন, তোমায় বারবার পুরুলিয়া বিদ্যাপীঠ দেখতে যেতে বলছি, কেন জানো? বিদ্যাপীঠ আমার খুবই ভালো লাগে, এছাড়া আমি বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, এখান থেকে মাত্র 2.5-3 ঘন্টা লাগে। তো সঙ্গে সঙ্গে শুক্লাত্মানন্দজি মহারাজ তিনি বলছেন, আমি বললাম যে মহারাজ ঠিক আছে, আমি বিদ্যাপীঠ দেখতে যাব, তবে আপনি যদি দয়া করে যাবার ব্যবস্থা করে দেন এবং এই বিষয়ে গাইড করে দেন তো ভালো হয়। আমি এসব অঞ্চলে প্রথম এসেছি, তাই রাস্তাঘাট সম্পর্কে কোনো ধারণা নেই। আর যদি রাঁচি ওই রাস্তায় পড়ে, তাহলে রাঁচি মোরাবাদী আশ্রমের পূজনীয় স্বামী কৃষ্ণাত্মানন্দজিকে, পূর্ণ মহারাজকে একবার দেখে আসবো, তিনি আমায় খুব স্নেহ করেন। পুরুলিয়ার সম্পাদক উমানন্দজি মহারাজকেও আমি চিনি, অনেক দিন আগে বৃন্দাবনে তার সঙ্গে পরিচয় হয়েছিল। আমি 2 জায়গায় 3 রাত্রি করে থেকে এখানেই ফিরে আসব, তারপর এখানে কদিন থেকে ভুবনেশ্বর মঠে চলে যাব। মহারাজ খুব খুশি হলেন, বললেন, দুটো এক রাস্তায় নয়, অনেকটা ত্রিভুজের মতন যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এবং কালিদা মহারাজ সঙ্গে সঙ্গে পূজনীয় বিজন মহারাজকে ডেকে বলে দিলেন যে তুমি অনুপের রাঁচি এবং পুরুলিয়া যাবার সব ব্যবস্থা করে দাও, ভালোভাবে বুঝিয়ে সব বলে দিও, রাস্তায় যেন কোনো অসুবিধে না হয়। এরপরও ভুবনেশ্বর যাবে, প্রয়োজনীয় ব্যবস্থা করে দিও। কোনো আগ্রহ না থাকলেও অনুপ মহারাজ অর্থাৎ স্বামী শুক্লাত্মানন্দজি মহারাজের কোনো আগ্রহ না থাকলেও মায়ের প্রিয় সন্তানের একান্ত ইচ্ছায় তিনি মাতৃপীঠ বা মাতৃতীর্থ বিদ্যাপীঠ দর্শন করতে গেলেন। কেননা সেটি শ্রী শ্রী মা সরস্বতীর আরাধনার ক্ষেত্র এবং বিদ্যাপীঠের ছাত্র নয়, তবুও অনেক প্রাক্তন ছাত্রই পুরুলিয়া বিদ্যাপীঠকে মা বলে জানেন, তাদের কাছে সেটি তীর্থযাত্রার তুল্য। আর কালিদা মহারাজ ব্যবস্থা করে দিয়েছেন, ফলে কোনো অসুবিধা হয়নি, খরচও হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মহারাজ লিখছেন যে 1989 খ্রিস্টাব্দ থেকে প্রায় প্রতি 2 বছর আমি এখনও বিদ্যাপীঠে আসছি। পরবর্তী সময়ে 11 বছর রাঁচি স্যানিটোরিয়ামের কর্মী ছিলাম, তখনও উমানন্দজি মহারাজ বিদ্যাপীঠের সম্পাদক ছিলেন। বছরে 2-3 বার আসা হতোই। বিদ্যাপীঠে এলে রাঁচি ফিরে যাওয়ার সময় উমানন্দজি মহারাজ গাড়ি করে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতেন। আর মহারাজ পুরুলিয়া থেকে একাধিকবার জয়রামবাটি কামারপুকুর যাওয়ার জন্যও গাড়ি ব্যবস্থা করে দিতেন। যখন প্রথম রাঁচি থেকে বিদ্যাপীঠে মহারাজ গেছেন, ফেরার সময় প্রণাম করতে গেলে উমানন্দজি বললেন, তুমি মাঝে মাঝেই চলে আসবে, বেশি তো দূর নয়, মাত্র 2 ঘন্টার রাস্তা,
তোমার মহন্ত সুন্দর মহারাজকে আমার নাম করে বলো, ছেড়ে দেবে। তারপর হেসে বললেন, তুমি এলে আমার হেডমাস্টার খুব আনন্দে থাকে। এছাড়া বাইরে কোথাও গেলে বিদ্যাপীঠ হয়ে যাবে, আর বিদ্যাপীঠ হয়েই ফিরবে। এখান থেকে কিছু পাথেও পাবে। কিছু কেন, প্রায় সবটাই পাওয়া যেত। কখনো বলতে হয়নি, কিন্তু সংঘের সাধারণ সাধুর প্রতি উমানন্দ মহারাজ এত স্নেহ, আদর, ভালোবাসায় ভরিয়ে রাখতেন যে যেন অন্যান্য, বিশেষ করে নূপ মহারাজ বলছেন যে আমার কৃতজ্ঞতায় মন প্রাণ ভরে ওঠে। বিদ্যাপীঠের সাধু নিবাসের এক কর্মী অত্যন্ত সংকোচের সঙ্গে একবার পূজনীয় স্বামী শুক্লাত্মানন্দজিকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কোনো আশ্রমের মহন্ত কিনা। সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, কেন রে, আমি রাঁচিতে রোগীনারায়ণ ভাণ্ডার দেখি, মহন্ত নই। সেই কর্মী সঙ্গে সঙ্গে বলেছেন, মহারাজ কিছু মনে করবেন না, আমার জিজ্ঞাসা কইরাবার কথা লয়, আপনি ভালোবাসেন তাই জিজ্ঞাসা করি। এই 1 নম্বর ঘরটা মঠের বড়দের বা মহন্তদের দেয় বটে। তখন শুক্লাত্মানন্দজি বলছেন, পূজনীয় উমানন্দজি মহারাজ আমায় খুব স্নেহ করেন, আর এখানকার হেডমাস্টার আমার বন্ধু, তাই বোধহয় এই ঘর দিয়েছেন। তা একবার বিদ্যাপীঠে উপস্থিত হয়েছেন শুক্লাত্মানন্দজি, তখন কোনো অতিথি সাধু সেই ঘরে অবস্থান করার জন্য সাধু নিবাসের তার নিজের ঘরটি তিনি থাকার জন্য দিয়েছিলেন। অনেক ঘর আছে খালি, কিন্তু তিনি এটি দিয়েছেন। অর্থাৎ মহারাজকে ভালোবাসতে গিয়ে অজান্তেই পুরুলিয়া বিদ্যাপীঠকে ভালোবেসে ফেলেছিলেন, যেন এক মধুর আত্মীয়তা গড়ে উঠেছিল। এবং যেহেতু এই গোপেশ মহারাজের সেবাই ছিলেন শুক্লাত্মানন্দজি, সেজন্য সংঘের প্রবীণ সাধুরা অনেকেই বলতেন, তুমি মহারাজের কথা কিছু লুকিয়ে রেখো, নইলে সব ভুলে যাবে, আফসোস হবে। অবশেষে মায়ের কৃপায় অভাবনীয় উপায়ে সেটি লেখা হয়েছিল। পূজনীয় উমানন্দজি মহারাজ বিদ্যাপীঠের সম্পাদক থাকাকালে একবার 6 মাসের জন্য একান্তবাসের ইচ্ছা এবং সাধন ভজনের জন্য বৃন্দাবনে গিয়েছিলেন। মহারাজ বৃন্দাবনে গিয়ে একটি সুন্দর চিঠি লিখেছিলেন স্বামী শুক্লাত্মানন্দজিকে। তিনি লিখেছিলেন, তুমি তো বৃন্দাবনে অনেককাল গোপেশ মহারাজের সেবায় ছিলে, আমি কিছুকাল একান্তবাসের জন্য বৃন্দাবনে এসেছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমায় তার দৈনন্দিন জীবন সম্পর্কে বিস্তারিত লিখে জানাও। গোপেশ মহারাজ সম্পর্কে প্রায় 10 পাতা লিখেছিলেন। উমানন্দ মহারাজ খুব খুশি হয়েছিলেন এবং প্রাচীন সাধুদের সেসব মূল্যবান চিঠি যেন একেবারে বিশেষ দলিল। পূজনীয় উমানন্দ মহারাজ কখনো নিজের ঘরের সামনের বারান্দায় বা সাধু নিবাসের সামনে বসে ডাইজেস্টিভ বিস্কুট দিয়ে চা খেতেন, আর দেখা হলেই বলতেন, বসো, চা খাও। তার কাছে কোনো ওজোর আপত্তিই টিকত না। এবং রোজ মঙ্গল আরতিতে যাওয়ার জন্য ভোররাত্রে ঘুম থেকে ডেকে তুলে দিতেন। তার সঙ্গে নিঃসংকোচে কথা বলা যেত, কখনো তিনি বকুনি কাউকে দেননি। বিদ্যাপীঠে 4র্থ শ্রেণীর কর্মীর একটি ছেলে একসময় যখন এই শুক্লাত্মানন্দজি মহারাজ বেলুড় মঠে ছিলেন, কাজ শিখে চাকরি পেয়েছিল। যখন বিদ্যাপীঠে মহারাজ যান, তখন সেই কর্মীর ছেলে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানালেন। উমানন্দজিকে বলাতে তিনি গেলেন এবং সেই বাড়িতে গিয়ে কিছু খেয়েও এলেন। এ তো সব শুধু স্মৃতিচারণ নয়। শুক্লাত্মানন্দজি মহারাজ বলছেন, লিখছেন যে এইসব আনন্দ স্মৃতি যেন পবিত্র সান্নিধ্য দেয়। এই পবিত্র সাধু সঙ্গের অব্যক্ত আনন্দের ধারা বা আনন্দের আস্বাদন করলেই একটা পরিতৃপ্তি আসে। সেই উমানন্দজি মহারাজকে আমারও ব্যক্তিগতভাবে যখন প্রণাম করার সৌভাগ্য হয়েছিল, বেশ কিছু প্রশ্ন কথোপকথন হয়েছিল। তখন তিনি বয়সের ভারে জর্জরিত, কিন্তু তাও তিনি ভগবানের নাম করার কথা বলছেন, মায়া মুক্তির কথা বলছেন।
সেই জন্য এই সমস্ত সাধুদের কাছে যাওয়া, তাদের সাথে কথা বলা যেন মনের কথা, প্রাণের কথা। আমাদের সেই জন্য মনে রাখতে হয় যে এই সাধু সঙ্গ আমাদের আসলে উপকারী করে তোলে, আমাদের ভেতরের জীবনটিকে, ভেতরের আমিটাকে যেন খুঁজে বার করার একটা দিশা দেখায়। সেই জন্য আমাদের সবসময় এই সাধু সঙ্গের কথা শাস্ত্রে বলা হয়েছে, আমাদেরও নিজেদের জীবনে সেটি সব সময় সঙ্গ করা এবং সেই সঙ্গের মধ্যে দিয়েই আমরা উচ্চভাবে যেতে পারি, উপলব্ধির দরজায় আমরা খুব সহজেই পৌঁছে যেতে পারি। আজকের এই সৎকথায় প্রতিদিনের মননে আমরা এইটুকুই নিবেদন করলাম এবং বিগত কয়েকদিন আমরা একেবারে রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে একটু শীতবস্ত্র দিয়েছি। হুগলি জেলার ডহরকুণ্ড গ্রামের একটি প্রত্যন্ত আশ্রম, সেখানে 50 জন মাকে আমরা শীতবস্ত্র দিতে পেরেছি এবং আরও কিছু আশ্রমে 50 জন মানুষের হাতে পৌঁছে দিতে পেরেছি ভগবানের কৃপায়, আপনাদের সহযোগিতায়। তাই আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানাচ্ছি এবং আগামী দিনেও সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী 30শে মার্চ প্রাণারাম বাংলা আয়োজিত ভক্ত সম্মেলন বেলুড় মঠের স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টারে আপনারা সকলে যোগদান করতে পারেন এবং আরও কিছু সেবামূলক কর্মকাণ্ডের সূচনা আমরা ভেবেছি, পরিকল্পনা নিয়েছি। তাই আপনারা যদি যথোপযুক্তভাবে আমার সঙ্গে থাকেন, পাশে থাকেন, যুক্ত থাকেন, তাহলে সত্যি সত্যি উপকার হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।